সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ রাজনীতিতে যদি না থাকে বা আওয়ামী লীগের শক্তি যদি খর্ব হয়, এর সবচেয়ে বেশি লাভ কে পাবে? নিশ্চিতভাবে বিএনপি পাবে। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল, বিএনপি দৃঢ়ভাবেই বলেছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। জনগণ সিদ্ধান্ত নেবে কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না। কিন্তু আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়। এমনকি তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসাবে ঘোষণা করে তাদেরকে একেবারেই ব্যান করে দেওয়া হয়। এরপরেও বিভিন্ন সময় বিএনপির নেতারা বলেছিলেন যে আওয়ামী লীগের এভাবে নিষিদ্ধ তারা চায়নি। এখন যখন নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের পর প্রায় 5 মাস পার হতে চলল, দিনে দিনে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিষয়ে বিএনপি কঠোর হচ্ছে। এমনকি সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও একটি বক্তব্যে বলেছিলেন বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে আওয়ামী লীগের দল হিসাবে বিচার করা হবে। অর্থাৎ আওয়ামী লীগকে আদালতের মধ্য দিয়ে নিষিদ্ধ কিংবা এই দলটির বিচার করে তাদেরকে হয়তো রাজনীতি না করার যে সিদ্ধান্ত হয়তো সেটি আদালত দেবে শেষ পর্যন্ত, বা একটা রায় আদালত দেবে। এখন প্রশ্ন হইল যে বিএনপি নির্বাচনের আগে বা আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই বিএনপি এখন কেন দিনে দিনে আওয়ামী লীগের বিষয়ে কঠোর হচ্ছে? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটনা ঘটে গেছে বা কি এমন বিষয় চলছে যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের পথেই মূলত হাঁটতে যাচ্ছে? আদালতের মধ্য দিয়ে হইলেও পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে হাঁটতে যাচ্ছে বিএনপি, বা সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন, সেটা নিয়ে আলাপ করব। আমি আগে বিএনপি নেতাদের দু একটি বক্তব্যের কথা বলি। 2025 সালের 18ই সেপ্টেম্বর ততদিনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল। মে মাসের 11ই মে বা 13ই মে এরকম একটা সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। সে সময়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বিমানবন্দরে বা সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, রাজনৈতিক সিদ্ধান্ত ঐক্যের ভিত্তিতে হওয়া উচিত, আলোচনা বাদ দিয়ে রাজপথে চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। শুধু তিনি নন, বিএনপির আরও বেশ কিছু নেতা একই টাইপের বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবং এই সন্ত্রাস বিরোধী আইনকে যখন আওয়ামী লীগের আমলে অনেকেই কালাকানুন বলেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেটিকে ব্যবহার করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল প্রশাসনিকভাবে, সেটার অনেকেই সমালোচনা করেছিলেন। তো বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত তাদের অবস্থান এরকমটাই ছিল। অনেকেই বলেছিলেন যে বিএনপি সম্ভবত সবার রাজনৈতিক অধিকার সমুন্নত রাখবে, বা এই যে তারা যে নিজেদেরকে বহুদলীয় গণতান্ত্রিক দল হিসাবে বলে থাকে, বা যেটা জিয়াউর রহমান এস্টাবলিশ করেছেন বহুদলীয় গণতান্ত্রিক দল হিসাবে বিএনপিকে, সেটার হয়তো একটা বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। কিন্তু সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 4 জুলাই রাজধানীতে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। তিনি স্পষ্টত বলেছেন আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক পতন হয়েছে দলটির, আর দাপন হয়েছে দিল্লিতে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কথা স্পষ্ট, আদালতের মধ্য দিয়ে এই দলটির বিরুদ্ধে একেবারে বিচার বিশ্লেষণ করে বা তদন্ত করে এই দলটি মোটামুটি নিষিদ্ধ হতে যাচ্ছে। যদিও এটা আদালতের বিষয়, আদালত শেষ পর্যন্ত রায় দেবে, কিন্তু যেহেতু আদালতে গড়াবে এবং জুলাই আগস্টের ঘটনা নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা হলো বিএনপি এখন কেন এই অবস্থানে আসলো, বা বিএনপি কেন আওয়ামী লীগের বিষয়ে এখন এত কঠোর হতে যাচ্ছে? প্রথমত বিষয় হইল, আওয়ামী লীগের যখন পতন হয় বিএনপি তখনও ভঙ্গুর অবস্থায় ছিল। সাংগঠনিক কাঠামো যদি আপনি দেখেন, খুব দুর্বল অবস্থায় ছিল। অনেক জায়গায় কমিটি ছিল না, নানান অসঙ্গতি বিএনপির মধ্যে ছিল। তাদের শীর্ষ নেতা দেশের বাইরে ছিলেন, বেগম জিয়া অসুস্থ ছিলেন এবং তিনি মারা গেলেন। এবং দলকে সুসংগঠিত করাটাও আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। তখন যদি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে যেত, তাদের এই দুর্বল কাঠামোর মধ্যে হয়তো বা
আরও বেশি ভঙ্গুর হয়ে পড়তো। সেই জায়গা থেকে বিএনপি ক্ষমতায় আসার আগে এবং পরে দলকে সুসংহত করেছে। বলা যায় বিএনপি এখন ইতিহাসে তাদের সবচেয়ে ভালো অবস্থানে আছে। সেই জায়গায় তারা তো চাইবে তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী, রাজপথে বলেন, নির্বাচনে বলেন, একবারে রাজনীতির যে কোনো অঙ্গনে বলেন, তাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যে দিতে পারে সেটি হলো আওয়ামী লীগ। তারা খর্বশক্তির আওয়ামী লীগ হবে, তারা না থাকবে, এটা বিএনপি ছাড়া আর বেশি কে চাইতে পারে। আওয়ামী লীগের অবর্তমানে তাদের প্রথম বা প্রধানতম প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিতভাবে জামাতকে নিয়ে নির্বাচনের আগে একটা ব্যাপক হাইপ উঠেছিল। অনেকেই বলেছিলেন জামাত সরকার গঠন করতে যাচ্ছে, 200টি আসন পেতে যাচ্ছে, 150টি আসন বা 51টি আসন তো ম্যান্ডেটরি পাচ্ছে, জামাত সরকার গঠন করছে। ইউনূস সরকারের মধ্য দিয়ে হোক, যেভাবেই হোক, আন্তর্জাতিকভাবে হোক, জামাতকে সেট আপ করা হয়ে গেছে, জামাত ক্ষমতায় আসছে। অনেকেই বলেছিলেন শেষ দিকে ভারতের সঙ্গে বিএনপির লেয়াজু হয়ে গেছে, সেই কারণে জামাতকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু এই যে জামাতের এত হাইপ, জামাতকে নিয়ে যে এত আলোচনা, সেই জামাতকে বিএনপি সব দিকেই সব অ্যাঙ্গেলে পরাজিত করেছে। রাজনীতির মাঠে নির্বাচনে পরাজিত করেছে। নির্বাচনের পরেও যদি বলেন, এখন পর্যন্ত জামাতের যতগুলো এমপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে, বিএনপির ততগুলো এমপির বিরুদ্ধে অত অভিযোগ ওঠেনি। জামাতের যে এমপিরা যত বেফাস কথা বলেছেন, বিএনপির ততজন অত বেফাস কথা বলেননি, এত বড় দল হওয়া সত্ত্বেও। এবং আরও অন্যান্য যে সংসদীয় যে কাঠামো আছে, সংসদীয় যে ডিবেট আছে, সব জায়গাতে জামাত বিএনপির কাছে পরাজিত হচ্ছে। বলা যায় যে বিএনপি বা সরকারের অনুকম্পায় জামাত কিছুটা সুবিধা নিয়ে এখন সরকারের সঙ্গে লেয়াজু করে চলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেওয়ার অন্যতম আরেকটি কারণ, সেটি হলো আওয়ামী লীগের অবর্তমানে এখানে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানের প্রবল সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনার ধারক বাহক বা সেই সম্ভাবনাটার যে জায়গাটা নেওয়ার কথা ছিল এনসিপির, কিন্তু এনসিপি কি পেরেছে? এনসিপি কি একটা এবি পার্টির মতো রাজনৈতিক দলও হয়ে উঠতে পেরেছে? আমি বলবো যে সেই অর্থে এখনো এনসিপি তৃতীয় রাজনৈতিক শক্তি তো দূরে থাক, এনসিপি হিসাব করলে চতুর্থ পঞ্চম রাজনৈতিক শক্তি হিসাবে এখন পর্যন্ত আবির্ভূত হতে পারেনি। এবং এনসিপির রাজনীতি যে পথে হাঁটছে, এতে কোনো ইঙ্গিত মিলছে না যে এনসিপির রাজনীতি বড় জায়গায় পৌঁছাবে। জামাতের পকেটে ঢুকে গেছে এনসিপির রাজনীতি, জামাতের সঙ্গে মিলেমিশে জামাতের তৃণমূলের কাঠামো, তৃণমূলের শক্তি ব্যবহার করে এনসিপি রাজনীতি করছে। জামাতের ভোট দিয়ে এনসিপির 6 জন এমপি নির্বাচিত হয়েছে। সেই জায়গায় এনসিপির রাজনীতি বড় হওয়ার সম্ভাবনা অনেকেই দেখছেন না। এবং এনসিপি তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত না হওয়ার কারণে বিএনপির জন্য এটা সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা দিয়েছে, যেই কারণে তারা এখন এই যে দুর্বল বা অপেক্ষাকৃত কম শক্তির এনসিপি এবং জামাতকে বিরোধী দল বানিয়ে বা বিরোধী দল হিসাবে দেখতে চাচ্ছে বলে অনেকেই মনে করছেন। নির্বাচনের পরে আগে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছিল, বিএনপি আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছে, স্পেস দিচ্ছে, যাতে আওয়ামী লীগ রাজনীতিটা করতে পারে। এবং বিএনপিকে অনেকেই গণহত্যাকারী দলটির যে সহযোগী বা গণহত্যাকারী আওয়ামী লীগ দলের সঙ্গে থাকছে বা তাদেরকে স্পেস দিচ্ছে, এরকম অভিযোগ নানান উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে তারা স্পষ্টত বার্তা দিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের সঙ্গে নেই, বরঞ্চ আওয়ামী লীগ না থাকলে তারা লাভজনক অবস্থানে থাকবে, এমনকি আওয়ামী লীগ না থাকাটাই তারা প্রেফার করছে। বিএনপি আরেকটা জিনিস, আরেকটি তকমা, আরেকটি গুজব বলতে পারেন, সেটা তাদের গা থেকে মুছে ফেলেছে। সেটা হলো ভারতের যে ভারতকে যে মুসলেকা দিয়ে যে ক্ষমতায় এসেছে, সেই তকমাটা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া হয়ে চীন সফর দেখেন, পদ্মা ব্যারাজের ঘোষণা দেওয়া বলেন, তিস্তা মহাপরিকল্পনা বলেন, চীনের সঙ্গে যে মিয়ানমার হয়ে যে করিডোরের কথা বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে বিএনপিকে নিয়ে এখন ভারতের সঙ্গে আছে বিএনপি। এটা আর সম্ভবত জামাতের সবচেয়ে কট্টর যে সমর্থক, তিনিও সম্ভবত আর বিশ্বাস করেন না। এই তকমাটা বিএনপি গা থেকে ছুঁড়ে ফেলেছে। বিএনপি দেশকে মোটামুটি একটা সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং অন্তত তাদের ভাবভঙ্গিমা বলেন বা তাদের কথাবার্তা, আচার আচরণ বলেন, মন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের আচরণ বলেন, সব দিক দিয়া এটা মোটামুটি স্পষ্ট করেছে
তারা ওই আগের যে সরকারগুলো ছিল সেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় যেটা জনগণ পছন্দ করে। বাজেটেও আমরা মোটামুটি এর একটা প্রতিফলন দেখতে পেলাম, প্রধানমন্ত্রীর আচরণেও এর একটা প্রতিফলন দেখতে পেলাম। প্রধানমন্ত্রী যেভাবে এমপি মন্ত্রীদেরকে আদেশ নির্দেশ বা বিভিন্ন কিছু বলছেন, সেগুলোতে আমরা এর প্রতিফলন দেখতে পেলাম। এবং মোটামুটি অন্যান্য যেসব বিষয়ে অভিযোগ উঠছে বা বিএনপির বিরুদ্ধে যেসব, বা বিএনপির তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে বা বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে, তড়িৎ অ্যাকশন নিতেও মোটামুটি দেখা যাচ্ছে। বিএনপি চেষ্টা চালাচ্ছে একটা সুশাসন দেওয়ার, অন্তত চেষ্টা ভেতরে না চালাইলেও দেখানোর চেষ্টা করছে যে তারা একটা সুশাসন দেওয়ার জন্য এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় মানুষের মধ্যেও বিএনপিকে নিয়ে একটা বিশ্বাস তৈরি হয়েছে। এই যে অনেকেই বলেন এটা অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করাটাও হঠাৎ করে তো আপনি অ্যাক্টিং থেকে বের হইতে পারবেন না। সেই জায়গা থেকে বিএনপির এই প্রয়াসটাকে মানুষ পছন্দ করছেন। বিএনপি আরেকটি কাজ করেছে, সেটি হচ্ছে তাদের একজন প্রধানমন্ত্রী স্ট্যাবলিশ করা দরকার ছিল এবং জনাব তারেক রহমানকে তারা খুব ভালোভাবে স্ট্যাবলিশ করতে পেরেছে। বিএনপি যখন রাজনৈতিকভাবে এই সুবিধাগুলো গেইন করলো এবং তারা নিজেদেরকে নিজেরাই স্ট্যাবলিশ করলো, তখন তারা দেখলো যে এই সুযোগ, এবং দেশের জনগণ মোটামুটি বিএনপির উপর, অধিকাংশ জনগণ আমি বলবো যে এখন বিএনপির বিরোধী দল সহ বিএনপির উপর মোটামুটি খুশি বলা যায়। আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া বা আওয়ামী লীগকে বিচার করে ফেলা দল হিসাবে, এটাই তো বিএনপির জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। এর চেয়ে ভালো সুযোগ বিএনপিকে আর কখনো পাবে? আওয়ামী লীগকে এখানে রাজনীতি থেকে নাই করে দেওয়ার জন্য বা দল হিসাবে আদালতের মধ্য দিয়ে একটা গণহত্যাকারী দল হিসাবে নিষিদ্ধ করার আর এই বড় সুযোগ বিএনপি সম্ভবত আর অদূর ভবিষ্যতে বলেন বা আগামীতে বলেন পাবে না বলে আমার কাছে মনে হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই কি নাই হয়ে যাবে? নাই হবে না, কিন্তু সেটা আসার যে বিবেচনা সেটা তো ভিন্ন হবে। সেটা কিভাবে আসবে আওয়ামী লীগ ডিসাইড করবে, সেটা আওয়ামী লীগ চিন্তা করবে তারা এখানে কি কাঠামোতে নতুন করে তাদের রাজনীতি পরিচালনা করবে, তাদের নেত্রী ফিরে আসবে কিনা, তাদের নেত্রী অন্যের হাতে নেতৃত্ব ছাড়বে কিনা। আওয়ামী লীগের নেতারা এখন হন্য হয়ে এখানে তাদের নেতা খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না নেতৃত্ব দেওয়ার মতো। সেই জায়গা থেকে আওয়ামী লীগ বিবেচনা করবে তারা কি এখানেই তাদের দাফনটা হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়ে আবার ঘুরে দাঁড়িয়ে বিএনপির সঙ্গে আগের যে তাদের ফাইট ছিল, পলিটিক্যাল ফাইট, নির্বাচনের ব্যালটে ফাইট, সেই ফাইটটা দিতে পারবে কিনা সেটা আওয়ামী লীগই ডিসাইড করবে। তবে আপাতত বিএনপির অবস্থান আওয়ামী লীগকে নিয়ে কঠোরই বলা যায়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।